প্রিয় দর্শক, বাংলাভিউ টিভির একটি বিশেষ পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অ্যাডভোকেট শাকির ফরিদি। আমরা আজকে কথা বলবো ভয়াবহ সেদিনের স্মৃতিচারণ বিষয়টি নিয়ে, এবং যাকে নিয়ে এই পর্বটি আসলে আয়োজিত হয়েছে এম রশিদ আহমদ। তিনি আছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগরের সহসভাপতি হিসাবে। এছাড়াও ছিলেন একজন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সহসভাপতির দায়িত্বে ছিলেন। গত বছর ঠিক এমন দিনে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন এম রশিদ আহমদ। আজকে একটি বছর পার হয়েছে। আমরা বাংলাভিউ টিভির পক্ষ থেকে জানতে চাইব কেমন আছেন রশিদ আহমদ, কি হয়েছিল, এখন ওই বিষয়ের উপর তিনি ন্যায় বিচার প্রত্যাশিতভাবে পেয়েছেন কিনা, ওনার শারীরিক অবস্থায় কি, সমগ্র কিছু মিলিয়ে। জনাব এম রশিদ আহমদ, আপনাকে বাংলাভিউ স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ শাকির ফরিদি, এবং বাংলাভিউ টেলিভিশনকেও ধন্যবাদ যে আজকে এক বছর পরে আমাকে স্মরণ করার জন্য এবং এই বিষয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আবারও বাংলাভিউ টেলিভিশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে আসলে আপনার সাথে কথা বলবো, এটি অত্যন্ত হৃদয় বিদারক একটি বিষয়। সিলেটের তরুণ রাজনীতিবিদ, তরুণ ছাত্রনেতা যারা ছিলেন বা সদ্য সাবেক ছাত্রনেতা, তাদের মধ্যে আপনি অনেকটা জনপ্রিয় মুখ। আমরা বিভিন্ন জায়গায় আপনার উপস্থিতি দেখি। কিন্তু গত বছর ঠিক এমন সময়ে আপনি একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন এবং এক প্রকার বলা যায় যে মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছেন। কেমন ছিল সেই দিনটি? আসলে আমার কাছে 2018 সালের 20 আগস্টের প্রথম প্রহর অন্যান্য বছরের আগস্টের মতোই ছিল। 20 আগস্ট প্রথম প্রহরে, অর্থাৎ 19 আগস্ট রাতের মধ্যভাগে আমি আম্বরখানা থেকে বাসায় যাওয়ার পথে হঠাৎ করে আমাকে আমার গাড়ি রোধ করা হলো এবং সাথে সাথেই আমার উপর আক্রমণ করে। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই। ঠিক কোন জায়গায় ছিল সেটা? এটা হচ্ছে দর্শনদেউরি পার হয়ে জি জালালাবাদের রাস্তায় যাওয়ার আগে যে একটা কালবাটের এটা। তো আমিও মোটামুটি প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম। এক পর্যায়ে দেখলাম যে আর এটা সম্ভব নয়। তখন আমি পাশের আর্কেডিয়া মার্কেটে ঢোকার চেষ্টা করি। ওইখানেই আমাকে কোপায় এবং আমি একটা পর্যায়ে পরে যাই। তারা হয়তো ভেবেছিল আমি হয়তো শেষ, মারা গেছি। তো আল্লাহর অশেষ মেহেরবানি, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়েই আমি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করি। বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে আসা আসলে একটা পারিবারিকভাবেই। 1970 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া মনোনয়নে আমার মরহুম দাদা জনাব আব্দুল হক, ছাতক জগন্নাথপুর কোম্পানিগঞ্জ এই এলাকা নিয়ে তখনকার 228 সংসদীয় 228 আসনের তিনি জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনিই মূলত আমার রাজনীতির অনুপ্রেরণা। তার জীবন আদর্শ এবং তার যে নেতৃত্বের গুণাবলী, বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার নেতৃত্ব, এগুলোই আমাদেরকে রাজনীতিতে নিয়ে এসেছে। ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হওয়ার পরে আমি মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজে আমি প্রথম ইন্টারমিডিয়েটে ভর্তি হই। তখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে। 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত সিলেট শহরে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত, জননেত্রী শেখ হাসিনা গ্রেফতার হওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের যত ধরনের কর্মসূচি ছিল, আমি সকল ধরনের কর্মসূচিতে নিজেকে নিয়োজিত রেখেছি এবং বারবার পুলিশি হামলায় নির্যাতিত হয়েছি।
আমাকে এই ধরনের মামলা আমাকে তোলাতে পারে না। জি কিন্তু আজকে 2018 সালে জি আমি যেদিন আক্রান্ত হয়েছি, আমার একটা পর্যায়ে মনে হয়েছিল যে আমি হয়তো আর বাঁচব না। জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমাকে একজন সিএনজি ড্রাইভার নিয়ে গিয়েছিল। তো আমরা ওইদিকে যাওয়ার আগে যদি একটু জানতে চাই যে আপনার কি ধারণা, আপনাকে এই ধরনের একটি সন্ত্রাসী হামলার শিকার কেন হতে হলো? আমি আসলে আমার যে ধারণা, মাঝে মাঝে নিজের ধারণার কাছে নিজেই হেরে যাই। যে আমি আমার ব্যক্তিগত জীবনে আমি কারো এমন কোনো ক্ষতি করি নাই যে আমাকে দুনিয়া থেকে তুলে দিতে হবে। প্রত্যেক মানুষই সে যদি তার নিজের অপরাধবোধ থাকে, তার মধ্যে সে যদি নিজে অপরাধী হয়, এটা সে নিজে বুঝতে পারবে। কিন্তু আমি অনেক খুঁজেছি, আমি এই হামলার কোনো কারণ আমি খুঁজে বের করতে পারি নাই। আজকে 2019 সালের 20 আগস্ট, এক বছর। এই এক বছরে আমি উসমানী মেডিকেলের কলেজের হাসপাতালের ডাক্তার যারা ছিলেন আমাকে চিকিৎসা দিয়েছেন, আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসা সংশ্লিষ্ট স্টাফ বা কর্মকর্তা যারা সবাই আন্তরিকতার সহিত আমাকে যে সহায়তা। কতদিন থাকতে হয়েছিল আপনাকে? আমি উসমানী মেডিকেলে হাসপাতালে 23 দিন ছিলাম। এখান থেকে বের হওয়ার পরে আমি ঢাকায় গ্রিন লাইফ হসপিটালে কিছুদিন ছিলাম। ওখান থেকে আমি ইন্ডিয়াতে চলে যাই। ওখানে আমার একটা অস্ত্রোপচার হয়, তারপরে আমি আবার দেশে চলে আসি। একটা পর্যায়ে আমি আসলে মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারের বড় ছেলে হিসাবে আমার উপর যে গুরু দায়িত্ব, সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারি নাই। তার উপরে আমার উপরে হামলা হওয়ার পরে আমার পরিবার অর্থনৈতিকভাবে অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার অনেক ব্যয়সাপেক্ষ চিকিৎসা আমার এলাকার মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যখন আমার চিকিৎসা সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবেই আমাকে 3 লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছিলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজীবন কৃতজ্ঞ, এবং ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে। সিলেটের আওয়ামী পরিবার স্বতঃস্ফূর্তভাবে আমার প্রতি যে সহানুভূতি, যে ভালোবাসা দেখিয়েছেন, আমি ব্যক্তি রশিদ আমার জীবন দিয়ে এই ভালোবাসার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। আজকে ফেসবুকের সুবাদে 2018 সালের 20 আগস্ট ফেসবুকে কি হয়েছিল সেদিন আমি জানি না, কিন্তু 1 বছর পরে মেমোরি হিসেবে যে রিমাইন্ডার দেয়, আজকে আমি দেখে সকালে অনেক লেখা দেখে আমি নিজের অজান্তেই চোখের পানি চলে এসেছে যে আমি ক্ষুদ্রকায় একজন মানুষ, আমার প্রতি যে নেতা কর্মীর সিনিয়র জুনিয়রদের তো ভালোবাসা, হয়তো এই ভালোবাসার কারণেই, দোয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ দিচ্ছেন। এখন শারীরিকভাবে কেমন আছেন? আপনি কি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, নাকি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আরও চিকিৎসা নিতে হবে? আমি এখনও পুরোপুরি সুস্থ নই। ডাক্তারের পরামর্শে এখনও আছি, এবং আরেকটা সার্জারি হয়তো নভেম্বরের দিকে আমার লাগতে পারে। এটা অনেক সময় এই কষ্টটা লাগতো না যদি আমার উপর যে হামলা হয়েছে এটার কোনো কারণ বা এটার ক্লু বা কোনো আসামি যদি গ্রেফতার হতো, তাহলে মনকে এটা মোটামুটি বোঝানো যেত যে একজন আসামি, অপরাধী একজন গ্রেফতার হয়েছে। কোনো অপরাধী গ্রেফতার হয় নাই, আমার মামলা, এটা আমি আসলে হতাশ হয়ে গেছি। আমার মামলা যখন পুলিশে ছিল, পুলিশ থেকে কে বা কারা কলকাঠি নেড়ে এটাকে পিবিআইতে নিয়ে গেছে। পিবিআইতে নেওয়ার পরে আমার মামলার যে একজন প্রথম যে আইও ছিল, উনি একটু নাড়াচাড়া দিছিলেন মনে হয়, পরে ওনাকেও আবার সরিয়ে দেওয়া হয়েছে। এখন নতুন আইও এসেছেন, উনি আমাকে বলছেন উনি চেষ্টা করতেছেন, কিন্তু এখনও উনি কোনো ক্লু পান নাই। ঘটনার পরে আপনার ভাই বাদী হয়ে একটি মামলা করেছিলেন, এই মামলাটির কথা আপনি? এই মামলাটি, হ্যাঁ, এই মামলাটি এখন পিবিআই এর তদন্তাধীন, রিপোর্ট এখনো আসেনি। পিবিআই উনি নতুন আইও, উনি চেষ্টা করতেছেন। তবে 1 বছরে যখন পিবিআই বা পুলিশ এটার কোনো হদিস
বের করতে পারে নাই, কোনো ক্লু বের করতে পারে নাই। আমার মনে হয় না আর 21 বছর আমরা আসলে বিভিন্ন মিডিয়াতে ঠিক এই কথাটাই দেখছিলাম যে আপনার যে মামলা হয়েছে আর কি সেটির এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি বলে পিবিআই বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেছে। তো এটি আসলে খুব একটা আশাব্যঞ্জক না, কারণ 1 বছর সময় অনেক লম্বা একটা সময়। তো আপনার কি মনে হচ্ছে আসলে যে ন্যায় বিচার থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, বা আসলে আপনার প্রত্যাশাটা কি ন্যায় বিচার পাওয়ার জন্য? আসলে আমি কোনো অন্যায় না করে যখন আঘাতপ্রাপ্ত হয়েছি, সুতরাং এই আঘাতের কোনো ন্যায় বিচার পাবো বলে আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে আমার মামলাকে প্রথমেই বিভিন্নভাবে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। আমি যখন হসপিটালে, তখন আমার মামলায় একজন প্রবাসীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে, জেলে প্রেরণ করা হয়েছে। এটা আমি সাথে সাথে আমি প্রতিবাদ জানিয়েছি। উনি পুলিশ যখন অধিকতর তদন্তের জন্য, বিশেষ করে পুলিশ বাহিনী যেটা পারে না সেটাই কিন্তু পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে দেয়, কিন্তু ওই পিবিআইয়ের কাছে যাওয়ার পরেও যখন 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, পিবিআই বাংলাদেশের যত বাহিনী আছে সবার মধ্যে আমি মনে করি যে ক্লুলেস মামলা, তারা অনেকগুলো ক্লুলেস মামলার আসামি গ্রেফতার করেছে এবং বিচারের মুখোমুখি। আপনার ভাষায় আপনার মামলাটিও কিন্তু ক্লুলেস, কারণ আপনি কিন্তু ঠিকমতো বা আপনার মামলায় কিন্তু আপনি অজ্ঞাতনামা 9-10 জনের আপনারা দিয়েছেন, কিন্তু সুনির্দিষ্টভাবে কারণ নামও দেননি। আমার মনে হয় আপনার ভাই যে মামলাটি, আমার মনে হয় আপনিও দেখেছেন, আমি যখন আহত হই, আমি যে জায়গায় আহত হয়েছি সেই জায়গাটা সিসিটিভি ক্যামেরার বেষ্টিত আওতায় ছিল। আমাকে যখন আঘাত করা হয় তখন সিসিটিভির কোনো ফুটেজ নাই। আমি যখন আহত অবস্থায় হাঁটাহাঁটি করতেছি বা বের হওয়ার চেষ্টা করতেছি তখন থেকে এই ফুটেজ আছে। তাহলে এর আগেরটা কেন নাই? এই জবাবটা যখন পাওয়া যাবে তখন এই মামলার সব কিছু পাওয়া যাবে। সুতরাং আমি আশা, মানুষের তো বসতি আশায়, এই আশায় বসতি হিসাবে আমি বিশ্বাস করি বা আশা করি যে হয়তো কোনো দিন ন্যায় বিচার পাবো। যদি নাও পাই কোনো অসুবিধা নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন বাঁচিয়েছেন তাহলে অবশ্যই প্রকৃতির একটা বিচার আছে। এই বেঈমান মির্জাফরদের বিচার প্রকৃতি একদিন করবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার প্রতি যে সহানুভূতি তিনি দেখিয়েছেন, জননেত্রী শেখ হাসিনা নিশ্চয়ই তার কাছে আমার বিষয়টা আছে, হয়তো তার মাধ্যমে আমি এই বিচার পাবো বলে আমি আশা রাখি। এবং সিলেটের সর্বস্তরের সাংবাদিক ভাইয়েরা, রাজনৈতিক সহকর্মীবৃন্দ আমার প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন বা এখনও দেখাচ্ছেন, আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ। আমি মনে করি যে এই ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে এবং এই ভালোবাসার মধ্যেই আমি বাকি জীবন বেঁচে থাকতে চাই। জনাব এম রশিদ আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাভিউ টিভিকে সময় দেওয়ার জন্য। যদি সর্বশেষ কিছু বলার থাকে। অসংখ্য ধন্যবাদ বাংলাভিউ টেলিভিশনকে এবং ধন্যবাদ শাকির শাহ ফরিদিকে এবং বাংলাভিউ টেলিভিশন আমাকে আজকে এখানে এনে এই বেদনাতুর স্মৃতিচারণ করার সুযোগ দেওয়ার জন্য আমি বাংলাভিউ টেলিভিশনকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাভিউ টেলিভিশন অনেক দূরে এগিয়ে যাক, শুভকামনা। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এম রশিদ আহমদের সাথে, যিনি গত বছরের ঠিক এই দিনটি একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন এবং তিনি যেটি বললেন যে আসলে একটা মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছেন, হয়তোবা মহান আল্লাহর রহমত ছিল, অনেক মানুষের দোয়া ছিল। প্রিয় দর্শক, আমরা আসলে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে তরুণ প্রজন্মের যারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন যুব রাজনীতিতে, বা তরুণ প্রজন্মের যে সমস্ত আলোকিত প্রতিনিধিরা রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন বা আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন, কাজ করে যাচ্ছেন যার যার দলের মিশন কিংবা ভিশনের প্রতি, তারা কখনোই রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবেন না এবং কখনোই তারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো অন্যায়, অত্যাচার কিংবা অত্যাচার অথবা সন্ত্রাসী হামলার শিকার হবেন না, সেই আশাটুকু আমরা করব। একজন প্রিয় রশিদ আহমেদের আমরা সুস্থতা কামনা করব। তিনি যেমনটি বললেন তিনি এখনও চিকিৎসা নিচ্ছেন এবং তিনি এখনও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, এটি ব্যয় সাপেক্ষ অনেক কিছু উনি বললেন। সমস্ত কিছুর পরে আমরা একটা জিনিস বলবো, আমরা ন্যায় বিচার
আসলে সবারই প্রত্যাশা থাকে রশিদ আহমদ ও তার ঘটনাটির এখনও যে কোনো ক্লু হয়নি বা এখনও যেটি সুষ্ঠু তদন্ত হয়নি বা এটি এখনও তদন্তাধীন একটি বিষয়, সেটি যেন সুষ্ঠুভাবেই আসলে শেষ হয় এবং সমস্ত কিছুর পরে এ ধরনের একটি অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলার ন্যায় বিচারটুকু যেন হয়, সেই প্রত্যাশাই রশিদ আহমদ করেছেন। আমরা ওনার সুস্থতা কামনা করছি, পাশাপাশি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আর যেন না ঘটে সেজন্য আসলে সতর্ক দৃষ্টি রাখার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাজনীতির স্বার্থে এই ধরনের বিষয়গুলোকে আরও বেশি মনোযোগ দিয়ে তদন্ত করে একটি সুষ্ঠু ন্যায় বিচার দেওয়ার প্রত্যাশা জানিয়ে বাংলা ভিউয়ের বিশেষ পর্বটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।